ওয়েদার ম্যাপের একদম শুরু থেকে কি কি ওয়েদার ম্যাপ রিলেটেড কাজ করতে হয়, বা ওয়েদার ম্যাপের ইন্টারপ্রিটেশনের জন্য কি কি আঁকতে হয়, মানে সাপোর্টিং কি কি ড্রয়িং করতে হয়, ম্যাপ কি করতে হয়, কোনো ডায়াগ্রাম যেগুলো থাকে সেগুলো কি করতে হয়, সেগুলো তো আমি ভিডিওতে বলেছি, সেগুলো তোদেরকে দেখার কথা বলেছিলাম। তো আজকে আমি তাহলে ইন্টারপ্রিটেশনটা দেখিয়ে দিই। শুরুতেই যে কোনো ইন্টারপ্রিটেশন যখন আমরা শুরু করি, মানে বেসিক্যালি যে কোনো ম্যাপের ইন্টারপ্রিটেশন, সেটা টোপোগ্রাফিক্যাল ম্যাপ হোক, জিওলজিক্যাল ম্যাপ হোক, বা ওয়েদার ম্যাপ হোক, বা কোনো থিমেটিক ম্যাপ হোক, যাই হোক, আমরা প্রথমে একটা ইন্ট্রোডাকশনে জাস্ট ম্যাপ পরিচিতিটা আমরা বলে দিই। তো এখানেও আমরা সেই একই রকম ভাবে ম্যাপ পরিচিতি যেরকম ভাবে আমরা টপোশিটে বলেছি বা জিওলজিক্যাল ম্যাপে বলেছি সেরকম বলবো। দ্য গিভেন ওয়েদার ম্যাপ শোজ ইন্ডিয়ান ডেইলি ওয়েদার রিপোর্ট অফ 30th July 1964. Okay, full stop. The weather elements represented in this map has been recorded and published at 5:30 p.m. এই যেখানে 17:30 hours মানে হচ্ছে 5:30 p.m. আমি একদম ইন্ট্রোডাক্টরি ক্লাসে সেখানে বলেছিলাম যে ইন্ডিয়ান ডেইলি ওয়েদার ম্যাপ, যেটা ইন্ডিয়ান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে পাবলিশড হতো আগে, অর্থাৎ স্যাটেলাইট প্রযুক্তি আসার আগে পর্যন্ত এই ম্যাপগুলোই ইন্ডিয়ান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে পাবলিশ করা হতো। এবং 24 ঘন্টার মধ্যে অর্থাৎ সারাদিনে দুবার ওয়েদার আপডেট থ্রু ম্যাপ আমরা পেতাম। একটা হচ্ছে সকাল 8:30টার ম্যাপ, দ্যাট ইজ সেটা সেখানে লেখা থাকতো অ্যাট 8:30 আওয়ার্স, তার মানে 8:30 আওয়ার্স ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। সেখানে সেই ম্যাপে সকাল 8:30টার যে ইনফরমেশন গুলো, অর্থাৎ টেম্পারেচার, অ্যাটমসফিয়ারিক প্রেসার, হ্যাঁ, ক্লাউড কন্ডিশন, সেইটা দেওয়া থাকতো। আর রেইনফলটা 24 ঘন্টার, অর্থাৎ বিগত 24 ঘন্টার টোটাল রেইনফলটাকে রিপ্রেজেন্ট করা হতো। আর বিকেল 5:30টায়, ওই একই দিনে বিকেল 5:30টায় যে ম্যাপটা পাবলিশ করা হতো, সেখানে কিন্তু রেইনফলটা ওই 8:30টার পর থেকে 5:30 পর্যন্ত যতটা হতো সেইটাকে রিপ্রেজেন্ট করা হতো। এইটা হচ্ছে জাস্ট ডিফারেন্স। তো এই ম্যাপটা হচ্ছে ওই 5:30টার ম্যাপ বিকেল। নেক্সট কি বলবো, ডিফারেন্ট ওয়েদার এলিমেন্টস হ্যাজ বিন রিপ্রেজেন্টেড থ্রু different symbols, okay, conventional symbols. For example, the atmospheric pressure has been represented through isobars, and the unit of atmospheric pressure is millibar. Cloud condition has been represented in octal system. Wind direction has been represented by conventional symbols. Wind speed has been represented by conventional symbols, and the speed here is measured through nautical mile per hour. Besides these basic weather elements, the sea condition and other weather phenomena are also represented through conventional symbols in their specific places where they occurred in past 9 hours. Okay. Letter symbol has been used for the representation of the sea condition, and conventional symbol has been used for the representation of other weather phenomena. That means other localized weather phenomena. অর্থাৎ যে ওয়েদার ফেনোমেনা গুলো সর্বত্র হয় না, কিছু কিছু জায়গাতে হয়, যেমন এই যে কালবৈশাখী বা ডাস্ট স্টর্ম, ডাস্ট ডেভিল, লু, ফগ, দিস কাইন্ড অফ আদার ওয়েদার এলিমেন্টস ইভেন্টস, যেগুলো স্পেসিফিক কিছু কিছু জায়গাতে দেখা যায় স্বল্প সময়ের জন্য, সেগুলোর কথা বলছি। এটুকুই আমরা ইন্ট্রোডাকশনে বলবো। ইন্ট্রোডাকশনের পরে প্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসার বা প্রেসার কন্ডিশন। ওকে, তো প্রেসার কন্ডিশনের মধ্যে আমরা কি কি আলোচনা করি? আমরা এর আগের ভিডিওগুলোতে দেখেছি যে প্রেসার কন্ডিশনের মধ্যে আমরা আলোচনা করি লোকেশন অফ প্রেসার, অর্থাৎ লোকেশন অফ হাই প্রেসার রিজিয়ন, লোকেশন অফ লো প্রেসার রিজিয়ন, সেটা আলোচনা করি। তারপরে আমরা আলোচনা করি টাইপ অফ প্রেসার রিজিয়ন, অর্থাৎ হাই প্রেসার রিজিয়নটা কিরকম, লো প্রেসার রিজিয়নটা কিরকম, অর্থাৎ সেটা সেল আকারে আছে নাকি ট্রাফ আকারে আছে। লো প্রেসারের ক্ষেত্রে হাই প্রেসার থাকলে সেটা
সেল আকারে আছে, নাকি রিজ আকারে আছে, নাকি ওয়েজ ফর্মে আছে, সেটা আমরা ডেসক্রাইব করি। তারপরে আমরা যেটা বলি প্রেসার গ্রেডিয়েন্ট, অর্থাৎ বায়ুর চাপের যে অবক্রমতা, যেটাকে আমরা বলি প্রেসার গ্রেডিয়েন্ট, অর্থাৎ প্রতি ইউনিট ডিস্টেন্সে বা বায়ুর চাপের কতটা পরিবর্তন হচ্ছে, দ্যাট ইজ কল্ড প্রেসার গ্রেডিয়েন্ট। এটা আমরা সবাই জানি, সেটা আমরা প্রেসার গ্রেডিয়েন্ট আলোচনায় বলবো। প্রেসার কন্ডিশনের মধ্যে প্রথমেই আমরা বলবো যে লোকেশন অফ লো প্রেসার। ওকে, প্রেসার কন্ডিশন পয়েন্ট করলাম, তার মধ্যে সাব পয়েন্ট 1 নম্বর লোকেশন অফ লো প্রেসার। এবার আমি কি বলছি এখানে, এ low pressure cell has been developed in the northwestern part of the subcontinent। কারণ ওয়েদার এলিমেন্ট যেটা এখানে প্রকাশ করা হয় সেটা কিন্তু ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট কে নিয়ে, অর্থাৎ এখানে পাকিস্তানের উপরে যে ওয়েদার স্টেশন গুলো রয়েছে তার ইনফরমেশন গুলো আমরা নিচ্ছি, নেপাল ভুটানের উপরে যে ওয়েদার ইনফরমেশন গুলো রয়েছে সেগুলো নিচ্ছি, ইভেন মিয়ানমার, শ্রীলঙ্কা এবং সমুদ্রের আরব সাগর বঙ্গোপসাগরের উপরে যে ওয়েদার স্টেশন গুলো রয়েছে সেগুলোর তথ্য এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এই জন্য আমরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট কথাটা ইউজ করবো, ঠিক আছে? তো কি বললাম যে লোকেশন অফ লো প্রেসার, এই লো প্রেসার সেল, আমি কেন সেল বললাম, কারণ এখানে মোটামুটি যে সমচাপ রেখার বিন্যাস সেটা মোটামুটি বৃত্তাকারে আছে, এনক্লোজড আছে, ঠিক আছে? এই জায়গাটা একটু লম্বাটে হয়েছে, একটা ওয়েজ ফর্ম নিয়েছে, কিন্তু আমরা এই পোর্শনটা যদি বলি একটা সেল, যেটা পাকিস্তানের পশ্চিম প্রান্তে ডেভেলপ করেছে। তো সেই জন্যই বললাম যে a low pressure cell has been developed in the northwestern part of the subcontinent, that is over Pakistan, which extends as west towards northeast। অর্থাৎ এই সেলটার কিছুটা অংশ ওয়েজ হিসাবে এক্সটেন্ড করেছে নর্থ ইস্টের দিকে, ঠিক আছে? The low pressure cell is enclosed by 994 millibar isobar. This low pressure region has been extended towards Indo-Gangetic plain, forming a trough. That means forming a low pressure trough. Okay, কারণ দেখো আইসোবার গুলো এক্সটেন্ড করছে, লম্বাটে হয়ে যাচ্ছে, এবং কোন বরাবর, আমাদের গাঙ্গেয় ইন্দো অর্থাৎ সিন্ধু গঙ্গা সমভূমির উপর দিয়ে এক্সটেন্ড করছে। তাই আমি এটাকে বললাম একটা লো প্রেসার ট্রাফ ডেভেলপ করছে। এই ট্রাফটা ইজ নাথিং বাট দ্য এক্সটেনশন অফ দ্য লো প্রেসার রিজিয়ন দ্যাট ইজ ডেভেলপড ওভার দ্য Pakistan, that means northwest part of this subcontinent. Clear? The low pressure system that has been developed over Indian land mass has been extended along the southern peninsular region towards south. লো প্রেসার কোথায় রয়েছে, কত মিলিবারের লো প্রেসার রিজিয়ন ডেভেলপ করেছে সেটা আমরা বলে নিলাম। এবার এর সঙ্গে সাপোর্টিং যে ড্রয়িংটা দিতে হবে সেটা আমি ভিডিওতে আলোচনা করেছি, ওখান থেকে দেখে নিবি কিভাবে সেই ছবি রাখতে হবে। নেক্সট, তাহলে এবার পয়েন্ট করবো আমরা, নেক্সট সাব পয়েন্ট প্রেসার কন্ডিশনের মধ্যে লোকেশন অফ হাই প্রেসার। এবার দেখো হাই প্রেসার ইন্ডিয়ার উপরে যেহেতু লো প্রেসার ডেভেলপ করেছে, তাহলে অবশ্যই হাই প্রেসার থাকবে দক্ষিণের সমুদ্রে। হাই লেখাই আছে, যদি লেখা না থাকে তাহলে আইসোবারের ভ্যালু দেখে বুঝে যাবে। এইবার আমরা যখন লো প্রেসারের কথা বললাম 994, আমরা এবার যখন হাই প্রেসারের কথা উল্লেখ করব তখন আমরা রিলেটিভলি শব্দটা ইউজ করব। কারণ হচ্ছে যে কোনটা লো প্রেসার হবে কোনটা হাই প্রেসার হবে সেটা নির্ভর করে সেই রিজিয়নের কোথায় প্রেসার ভ্যালু কত আছে। অর্থাৎ আমি 1000 মিলিবারটাকেও লো প্রেসার বলতে পারি, যদি অন্যদিকে 1015 বা 1020 মিলিবারের আইসোবার থাকে। অর্থাৎ সবসময় এই লো বা হাই এটা রিলেটিভ হয়। তাহলে লোকেশন অফ হাই প্রেসার কি বলবো, যে এ হাই প্রেসার রিজিয়ন, এখানে রিজিয়ন কেন বলছি, কারণ এন্টায়ার সাদার্ন ওশান, অর্থাৎ ভারতবর্ষের দক্ষিণে যে সমুদ্র রয়েছে দ্যাট ইজ নর্থ ইন্ডিয়ান ওশান, অর্থাৎ আরব সাগর এবং বঙ্গোপসাগরের দক্ষিণের পার্টটাতে আমরা
হাই প্রেশারটা ডেভেলপ দেখতে পাচ্ছি। মোরলেস 108 মিলিবারের যে সমচাপ রেখাটা বা এদিকে 110 মিলিবারের সমচাপ রেখাটা ইস্ট ওয়েস্টে মোটামুটি এক্সটেন্ড করছে, তাহলে এটা একটা হাই প্রেশার রিজিয়ন বলতে পারি, নট সেল, নট কোনো রিজ বা শৈলশিরা টাইপের, অর্থাৎ উচ্চচাপের শৈলশিরা যেটাকে আমরা বলি সেটাও নয়। তো তাহলে এটা আমরা বলবো হাই প্রেশার রিজিয়ন। তাহলে এই রিলেটিভলি হাই প্রেশার রিজিয়ন হ্যাজ বিন ডেভেলপ ওভার নর্দার্ন ইন্ডিয়ান ওশান। কারণ এই যে পার্টটা জাস্ট ভারত এবং শ্রীলঙ্কার দক্ষিণের যে অংশ এটাকে আমরা নর্দার্ন ইন্ডিয়ান ওশানই বলবো। তাহলে ওভার নর্দার্ন ইন্ডিয়ান ওশান, দ্যাট মিনস টুয়ার্ডস সাদার্ন ওশান অফ দিস অফ দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এটাও বলতে পারি, অর্থাৎ টুয়ার্ডস সাদার্ন ওশান অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। ওকে, তাহলে কি বললাম, এ হাই প্রেশার রিজিয়ন হ্যাজ বিন ডেভেলপড ওভার নর্থ ইন্ডিয়ান ওশান, অথবা আমি অন্যভাবে কি বলবো, এ হাই প্রেশার রিজিয়ন হ্যাজ বিন ডেভেলপড টুয়ার্ডস সাদার্ন ওশান of the Indian subcontinent. This high pressure region is demarcated, এখানে encircled কথাটা আমি ইউজ করলাম না বা enclosed কথাটা ইউজ করলাম না, is demarcated by 1008 millibar and 1004 millibar isobar. ফুল স্টপ। এবার দেখো এই যে দক্ষিণের সমচাপ রেখাটা বা দক্ষিণের যে উচ্চচাপ অঞ্চল সেটা আরব সাগরের উপকূল দিয়ে অর্থাৎ ভারতের পশ্চিম উপকূল দিয়ে কিছুটা হলেও এক্সটেন্ড করছে উত্তরের দিকে, কারণ সমচাপ রেখাগুলো টুয়ার্ডস নর্থ বেঁকে গিয়েছে। আচ্ছা, আর এদিকে বঙ্গোপসাগরের দিকেও আমরা দেখতে পাচ্ছি যে এই 1004 মিলিবারের সমচাপ রেখাটা আন্দামান নিকোবরের পাশ দিয়ে অনেকটা উত্তরে বেঁকে গেছে। তার মানে এদিক দিয়ে একটা ওয়েজ তৈরি হয়েছে, ওয়েজ অফ হাই প্রেশার, আর এখানে একটা ওয়েজ অফ হাই প্রেশার তৈরি হয়েছে। দিস হাই প্রেশার রিজিয়ন of 1004 millibar demarcated by 1004 millibar isobar has been extended towards north along the Andaman and Nicobar Sea, forming a wedge. Another high pressure wedge has been developed over Arabian Sea along the west coastal region. Full stop. Okay, জাস্ট ম্যাপে আমি যা দেখছি তাই কিন্তু বলছি, তোমরাও ম্যাপে যা দেখবে সেটাই ইংরেজিতে বলবে, এটাই হচ্ছে মূল কথা। আমি কিন্তু অন্য কিছু বলছি না। আমি এই ম্যাপের বদলে আমি এরপর আরেকটা ম্যাপ দিয়ে বলবো, তখনও দেখবো ওই ম্যাপের কথাটাই আমরা বলবো। তাহলে লোকেশন অফ লো প্রেশার হলো, লোকেশন অফ হাই প্রেশার হলো, এবং প্রেশারের টাইপটাও বলে দিলাম, কত মিলিবার দিয়ে সেই প্রেশার রিজিয়নটা তৈরি হয়েছে সেটাও বললাম। তাহলে আমার এটা হয়ে গেল, তার সঙ্গে সাপোর্টিং ম্যাপ আমি এঁকে দিলাম। নেক্সট পয়েন্ট প্রেশার কন্ডিশনের মধ্যে হবে ট্রেন্ড অফ আইসোবার। ট্রেন্ড অফ আইসোবার অর্থাৎ সমচাপ রেখাগুলো কিরকম ওরিয়েন্টেশনে বিস্তৃত, কোথায় কি ওরিয়েন্টেশনে বিস্তৃত, এটাও ভিডিওতে আলোচনা করা হয়েছে। তার সাপোর্টিং ম্যাপ কিভাবে আঁকতে হবে সেটাও আমি বলেছি। আমি এখানে শুধুমাত্র ইন্টারপ্রিটেশনটা কি বলছি। তাহলে পয়েন্ট করলাম ট্রেন্ড অফ আইসোবার, পাশে আমার সাপোর্টিং ছোট ম্যাপটা থাকবে। এবার আমি বলবো যে দ্য প্যাটার্ন অফ আইসোবার ইজ রেগুলার ওভার দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। আমি কেন রেগুলার বলছি, কারণ স্পেসিফিক ট্রেন্ড আমরা এখানে এক একটা অঞ্চলে দেখতে পাচ্ছি। যেমন over the low pressure cell of northwestern part of Indian subcontinent, the isobars oriented in a oval shape encircling the low pressure cell. Okay, over India Indo-Gangetic plain where the low pressure trough has been developed, the isobars are extended from east-west direction to southeast direction, and then it moves towards northeast direction, অর্থাৎ গুজরাট বা পাকিস্তানের দক্ষিণ দিকের ইস্ট ওয়েস্ট ডিরেকশন, তারপরে সেটা ট্রাফের এখানে অর্থাৎ ভারতবর্ষের উত্তর ভারতের উপরে সেটা টুয়ার্ডস সাউথ ইস্ট ডিরেকশনে, দেন মুভস টুয়ার্ডস নর্থ ইস্ট ডিরেকশন। এটাই জেনারেল প্যাটার্ন এখানে।
অর্থাৎ সোজা পূর্ব পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব দিকে গেল, তারপর উত্তর পূর্ব দিকে বাঁক নিল। দিস ইজ দ্য প্যাটার্ন। ওভার অ্যারাবিয়ান সি, দ্য জেনারেল প্যাটার্ন অফ দ্য আইসোবার ইজ ইস্ট ওয়েস্টার্লি ডিরেকশন, অর্থাৎ ইস্ট ওয়েস্ট ডিরেকশনে। বাট along the west coast of Indian subcontinent, few isobars move or trend or oriented towards northeast due to the formation of wedge. Clear? Over Bay of Bengal, the isobars oriented southwest to northeast direction, southwest to northeast direction, due to the extension of the southern high pressure region as waves towards north, অর্থাৎ ওয়েজ নর্থের দিকে এগিয়েছে দক্ষিণের হাই প্রেসারটা, তার জন্যই কিন্তু এই আইসোবার গুলো দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্ব এই ডিরেকশনে রয়েছে বে অফ বেঙ্গলের উপরে। ওকে, আচ্ছা, আরেকটা পার্ট বাকি থাকলো এই জায়গাটা। ওভার দ্য পেনিনসুলার রিজিয়ন, ওভার দ্য পেনিনসুলার রিজিয়ন, the isobars extends sharp north to south direction or north northwest to south southeasterly direction due to the extension of the low pressure system developed over Indian landmass. Clear? Next হচ্ছে প্রেসার গ্রেডিয়েন্ট। প্রথমে আমরা প্রেসার গ্রেডিয়েন্ট কি সেটা বলবো, যে প্রেসার গ্রেডিয়েন্ট ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ প্রেসার পার ইউনিট হরাইজন্টাল ডিস্টেন্স। তারপরে কি বলবো, যে ডিফারেন্ট প্রেসার গ্রেডিয়েন্ট জোন হ্যাজ বিন ফর্মড ওভার দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। ফর এক্সাম্পল, along the west coastal region, along the western part of the peninsular region, along the western part of the peninsular region, and along over the southern part of Pakistan, over southern part of Pakistan including Kutch of Gujarat, and the border of Odisha and West Bengal, border of Odisha, West Bengal and Jharkhand, border of Odisha, West Bengal and Jharkhand. The isobars are closely spaced. The isobars are closely spaced, অর্থাৎ খুব কাছাকাছি বিস্তৃত। That is why steep pressure gradient zone has been developed in this region. এবার এই প্রেসার গ্রেডিয়েন্ট কিভাবে বের করতে হবে সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করেছি। সেখানে আইসোবারিক সেকশন আমরা আঁকার কথা বলেছি, সেখান থেকে আমরা মেজারও করতে পারি যে প্রতি 100 কিলোমিটারে বা প্রতি 50 কিলোমিটারে বা প্রতি 10 কিলোমিটারে প্রেসার চেঞ্জ কতটা হচ্ছে, সেই অনুযায়ী আমরা যেটাকে স্টিপ জোন বলছি, অর্থাৎ আমি যে এইটাকে স্টিপ জোন বললাম, এখানে আমি একটা ছোট্ট ক্রস সেকশন বা ছোট্ট একটা লাইন টেনে তার দৈর্ঘ্য এবং দুটো আইসোবারের মধ্যে পার্থক্য দেখে আমি বলতে পারবো যে এখানে প্রতি এত কিলোমিটারে প্রেসার চেঞ্জেস এত হচ্ছে। ঠিক আছে, এটা আমরা বলতে পারি। এবার এখান থেকে আমরা বলতে পারি যে এই জায়গাটা ধরো 6, এইটুকু আমরা দূরত্ব দেখলাম হয়তো 1 সেন্টিমিটার, এখানে 1 সেন্টিমিটার 200 কিলোমিটার, তার মানে 200 কিলোমিটারে 6 মিলিবারের প্রেসার চেঞ্জ হচ্ছে। এটা আমরা স্টিপ জোন হিসেবে এই ভ্যালুটা বলতে পারি। ঠিক আছে, কিন্তু যেহেতু তোমাদের অনলাইনে পরীক্ষা হবে, তোমরা ওইভাবে চট করে মেজার করতে পারবে না, কিন্তু অফলাইনে পরীক্ষা হলে এই মেজার করার সুযোগটা ছিল। ঠিক আছে, যাই হোক, তাহলে স্টিপ জোনটা আমি বললাম। তারপরে মডারেটটা বাদ দিয়ে জেন্টেলটা আগে বলবো, কারণ এই দুটোর মাঝে যা পড়ে থাকবে সেটাই হবে জেন্টেল। এটা হচ্ছে সহজ পদ্ধতি। এইবার আমি বলবো যে জেন্টেল জোন, এটাকে সাব পয়েন্ট করতে পারি। ঠিক আছে, প্রেসার গ্রেডিয়েন্ট বলে প্রেসার গ্রেডিয়েন্টের ডিফারেন্স বললি, তারপরে আমি বললাম যে ডিফারেন্ট প্রেসার গ্রেডিয়েন্ট হ্যাজ বিন ফাউন্ড ইন ডিফারেন্ট পার্টস অফ দিস ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বলার পরে এবার ফার্স্ট পয়েন্ট করলাম স্টিপ গ্রেডিয়েন্ট জোন বলে আমি যেটা বললাম সেটা লিখি। সেকেন্ড পয়েন্ট করবে জেন্টেল গ্রেডিয়েন্ট জোন। এবার জেন্টেল গ্রেডিয়েন্ট কোথায় দেখতে পাচ্ছ? জেন্টেল প্রেসার গ্রেডিয়েন্ট has been found বা has been developed over the low pressure system of Pakistan, over the low pressure wedge
of the southern peninsula, including the eastern part of the peninsular region, and the region of the low pressure trough, where the isobars spaced widely, অর্থাৎ সমচাপ রেখাগুলো দূরে দূরে বেশি। এবার তুমি মেপে বলতে পারো এখানে এই এতটা দূরত্ব অর্থাৎ প্রায় 400 কিলোমিটারে 2 মিলিবার চেঞ্জেস হচ্ছে, এটা তুমি বলে দিতে পারো এটা জেন্টেল জোন। হ্যাঁ, এখানে তো আরো বেশি হবে। এটা গেল। রেস্ট অফ দ্য কান্ট্রি, দ্য মডারেট প্রেসার গ্রেডিয়েন্ট জোন হ্যাজ বিন ফাউন্ড। ওকে, আর কিছু বলার নেই। তাহলে প্রেসার গ্রেডিয়েন্ট জোন হয়ে গেল। সাপোর্টিং ম্যাপ কিভাবে আঁকতে হবে সেটা ভিডিওতে আমি বলেছি। নেক্সট হচ্ছে ব্যারোমেট্রিক প্রোফাইলের সঙ্গে আমাদেরকে আঁকতে হবে। এবার ব্যারোমেট্রিক প্রোফাইল আঁকার নিয়ম কি সেটা আমি বলেছি। আমরা সাধারণত যেটা জেনারেলি করি, টপোসিটি যেমন করেছিলাম সব থেকে উঁচু অঞ্চল থেকে নিচু অঞ্চল, তেমনি আমরা যখন ব্যারোমেট্রিক প্রোফাইল আঁকবো তখন লো প্রেসার থেকে হাই প্রেসারের মধ্যে, অর্থাৎ এই ডিরেকশনে আমরা আঁকতে পারি। এদিকে হাই লেখা আছে এই ডিরেকশনে, বা এই লো থেকে সমুদ্রের উপর দিয়ে এই হাই পর্যন্ত। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে যে আমি কটা আইসোবেরিক সেকশন আঁকবো, এটা আমার উপরে নির্ভর করছে। আমার ইন্টারপ্রিটেশন ভালো করার জন্য আমি একাধিক আইসোবেরিক সেকশন আঁকতে পারি। আমি ধরো এই সমুদ্রের উপর দিয়ে একটা আঁকলাম, তাহলে কি হবে, আমি এখানে মডারেট এই জেন্টেল জোনটা দেখাতে পারলাম, আবার এখানে স্টিপ জোনটা দেখাতে পারলাম, এখানেও জেন্টেল জোনটা দেখাতে পারলাম। আবার আমি ধরো এই লো থেকে একদম এই পর্যন্ত আঁকলাম, এই হাই পর্যন্ত, অর্থাৎ একটা জেনারেল যদি আমি আঁকি, তাহলে আমি এখানে জেন্টেল দেখাতে পাচ্ছি হাইয়ের দিকে, তারপরে আমি এখানে স্টিপ দেখাতে পাচ্ছি, এখানে আবার জেন্টেল দেখাতে পাচ্ছি, তারপরে এখানে মডারেট দেখাতে পাচ্ছি, আবার এখানে আবার জেন্টেল দেখাতে পাচ্ছি। ঠিক আছে, আবার আমি ট্রাপ বরাবর একটা আইসোবেরিক সেকশন এঁকে দেখালাম যে ট্রাপ বরাবর প্রেসার যে চেঞ্জেস সেটা কিরকম হচ্ছে। একাধিক আইসোবেরিক সেকশন আমি আঁকতে পারি, নো প্রবলেম। বরং সেটা আরো বেশি অ্যাপ্রিসিয়েবল, আরো বেশি স্কোর ক্যারি করতে পারে, টিচার আরো বেশি সন্তুষ্ট হতে পারে। ওকে, তো সেটা তোমরা দেখবে। যদি অনলাইন পরীক্ষার ক্ষেত্রে সেই গল্পটা থাকছে না, অফলাইন পরীক্ষার ক্ষেত্রেই প্রযোজ্য। তো তাহলে সেটা করে তার একটা ইন্টারপ্রিটেশন, ছোট্ট ইন্টারপ্রিটেশন দিয়ে দেবো যে তোমার সেই আইসোবেরিক সেকশনে কোথায় তুমি কি দেখতে পাচ্ছ। যেমন আমি যদি একটা উদাহরণ দিয়েই দিই, ধরো লো প্রেসার থেকে হাই প্রেসার পর্যন্ত আমি একটা আইসোবেরিক সেকশন ইন্ডিয়ার উপর দিয়ে কোনাকুনি টানলাম, তাহলে এবার আমি বলতে পারি যে টু রিপ্রেজেন্ট দ্য প্রেসার গ্রেডিয়েন্ট a isobaric section has been drawn from low pressure cell over Pakistan to the high pressure wedge over Andaman Sea. The pressure isobaric section shows that the gentle pressure gradient has been developed over the low pressure cell region, and then the pressure gradient has been increased to steep, then moderate over the central India, then again a steep gradient zone has been noticed over Odisha Jharkhand border, and then the pressure gradient becomes gentle over Bay of Bengal. Bas হয়ে গেল, প্রেসার কন্ডিশন আমরা কমপ্লিট করলাম। নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে স্কাই কন্ডিশন। অর্থাৎ আমরা জানি যে মেঘ ওই একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ওয়েদার এলিমেন্ট, সেই জন্য মেঘাচ্ছন্নতার ব্যাপারটা দেখানো হয়। ক্লাউড দু রকমের হয় না, একটা হচ্ছে হাই ক্লাউড, একটা লো ক্লাউড। তো ওই জন্য দু রকম মেঘের দু ধরনের সিম্বল দেওয়া হয়েছে। এই যে গোলের মধ্যে শুধু দাগ দিয়ে সিম্বল দেওয়া হয়েছে, এগুলো বেসিক্যালি হাই ক্লাউড। আর যেগুলো আরেকটা সিম্বলে যে কালো এইগুলো দিয়ে দেখানো হচ্ছে, এটা হচ্ছে লো ক্লাউড। মানে সব ম্যাপে হাই ক্লাউড লো ক্লাউড একসঙ্গে থাকে না, এখানে আছে। তাহলে এখানে স্কাই কন্ডিশনের প্রথমেই আমরা যেটা বলবো নেচার অফ ক্লাউড, প্রথম পয়েন্ট ওই জন্য করতে হবে নেচার অফ ক্লাউড। অর্থাৎ যদি মনে করি যে আমি নেচার অফ ক্লাউডেরও একটা ম্যাপ করবো, সেটা করতে পারিস, জাস্ট স্প্যাচ গুলোকে তুলে নিবি, অর্থাৎ কোথায় কোথায় হাই ক্লাউড আছে, কোথায় কোথায় লো ক্লাউড আছে, সেটা একটা কালার দিয়ে দেখালি, আর বাকি ইন্টায়ার ইন্ডিয়াটাকে আরেকটা কালার দিয়ে দেখালি, দেখিয়ে দুটো কালার দিয়ে বললি এটা হচ্ছে হাই ক্লাউড, এটা হচ্ছে লো ক্লাউড। সেটা একটা নেচার অফ ক্লাউডের ম্যাপ হতে পারে, কিন্তু এটা সাধারণত কেউ করে না। Both high and low cloud has been found over Indian subcontinent, including the Southern Ocean. Different symbols has been used to represent the high and low clouds. For example, high clouds has been found in the east coastal region of the peninsular plateau,
over southern Bay of Bengal, over Myanmar, and over eastern part of the subcontinent, that is over Jharkhand, Bihar, and UP. Another region where high cloud is noticed over the central part of the peninsular plateau. এটাকে আমরা সেন্ট্রাল পার্ট অফ দ্য পেনিনসুলার প্লেটো বলতে পারি। এটা হচ্ছে বললাম যে কোথায় কোথায় হাই ক্লাউড দেখা যাচ্ছে। Low cloud has been developed, has been found almost entire Indian subcontinent. এটা আমরা বললাম। বলার পরে এবার এখানে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে একটা ম্যাপ আঁকতে হবে, একটা স্কেচ ম্যাপ। এই স্কাই কন্ডিশনে আমরা তাহলে সাপোর্টিং কি কি ডকুমেন্টস বা কি কি ছবি আঁকতে হয় বলে দিচ্ছি। স্কাই কন্ডিশন দেখানোর জন্য প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা যেটা রাফ স্কেচ করব, কোথায় মেঘের পরিমাণ কত হচ্ছে তা নিয়ে, কোথায় মেঘের পরিমাণ কত হচ্ছে সেটা নিয়ে একটা রাফ স্কেচ করব। এবার এটাকে আমরা কতগুলো আরবিটারি জোনে ভাগ করতে পারি। আমরা জানি, আমি ইন্ট্রোডাকশনেই বললাম যে ক্লাউড কন্ডিশনটা আমরা অক্টাল সিস্টেমে এখানে পাচ্ছি, অর্থাৎ আকাশকে 8টা ভাগে ভাগ করে তার কত ভাগ মেঘাবৃত সেটা ধরে করা হয়। তো সেই অনুযায়ী সিম্বল দেওয়া আছে। তো সেই অনুযায়ী আমরা এরকম করতে পারি যে ক্লিয়ার স্কাই একটা জোন, অর্থাৎ যেখানে পুরো সাদা, অর্থাৎ এই যে ওয়েদার স্টেশনে যে বৃত্তগুলো আছে এগুলো পুরো সাদা থাকলে সেটা ক্লিয়ার স্কাই। তারপরে আমরা বলবো লেস ক্লাউডি, সেটা হচ্ছে 1-8 থেকে 3-8, এটা হচ্ছে লেস ক্লাউডি। 4-8 মানে হচ্ছে 1-2 থেকে 5-8 হচ্ছে মডারেট ক্লাউডি, আর 6-8 থেকে 7-8 এটা হচ্ছে মোস্টলি ক্লাউডি। আর যেটা পুরো কালো সেটাকে আমরা আবার আলাদা একটা জোন করবো, সেটা হচ্ছে ওভারকাস্ট। তাহলে টোটাল কটা হলো? একদম সাদা গুলো যেগুলো, এগুলো হচ্ছে ক্লিয়ার স্কাই। এই যে এখানে আছে, এখানে আছে, এটা, এগুলো হচ্ছে ক্লিয়ার স্কাই। এছাড়া আরেকটা সিম্বল, এবার 1-8 আর 2-8, এই দুটোকে আমি বললাম, না 1-8 থেকে 3-8 বললাম লেস ক্লাউডি। সেটা সিম্বল দেখে তোমরা সেই স্প্যাচ গুলোকে আইডেন্টিফাই করে নেবে প্রথমে তোমাদের ম্যাপের উপরে, তারপর সেখান থেকে স্কেচ ম্যাপে সেটাকে ট্রান্সফার করবে। ঠিক যেরকম ভাবে আমরা উইন্ডের স্কেচ ম্যাপ করেছি, আমরা প্রেসার গ্রেডিয়েন্টের স্কেচ ম্যাপ করেছি, ওইরকম ভাবে প্রথমে ম্যাপের উপরে পেন্সিল দিয়ে জোনিং প্যাচটাকে আইডেন্টিফাই করে সেই সেম জায়গাটা তুমি তোমার যে স্কেচ ম্যাপ তার উপরে তুলে নেবে। ওই জন্য ইন্ডিয়ান ম্যাপটা হাতে আঁকাটা প্র্যাকটিস করাটা খুব জরুরি। যে যত তাড়াতাড়ি সুন্দরভাবে ইন্ডিয়ান ম্যাপটা আঁকতে পারবে সে তত ভালোভাবে কিন্তু এই স্কেচ ম্যাপটা করতে পারবে। তো কি বললাম, প্রথমে ক্লিয়ার স্কাই কোথায় কোথায় দেখা যাচ্ছে সেই অঞ্চলটা আমি চিহ্নিত করে নিলাম। ক্লিয়ার স্কাই এখানে আছে, ক্লিয়ার স্কাই এখানে আছে, ক্লিয়ার স্কাই এখানে একটু আছে, এই প্যাচ গুলো নিয়ে আমি আইডেন্টিফাই করে নিলাম। তারপরে আমি 1-8 আর 3-8 বা 1-8 থেকে 2-8 করলাম। এটা হচ্ছে 1-8, এটা 1-8, এটা 1-8, দেখ সেই জায়গাগুলোকে চিহ্নিত করলাম, করে বললাম 2-8 কোথায় আছে, 2-8, 2-8, 2-8, 2-8, হ্যাঁ এটা 2-8, এটা 2-8, খুব বেশি জায়গা নেই, মানে লেস ক্লাউডি বা ক্লিয়ার স্কাই খুব কমই আছে। তারপরে মডারেট ক্লাউডির মধ্যে আমি বললাম যে 3-8 থেকে 5-8, তাই তো? তাহলে 3-8 মানে হচ্ছে ধরো এইটা, না এটা 4-8 বা হাফ। 3-8 মানে হচ্ছে এই যে এইটা হচ্ছে 3-8, 3-8, এইটা হচ্ছে 4-8। এরকম যে জায়গাগুলো আছে সেগুলো সেই প্যাচ গুলোকে তুমি করে দিলে মডারেট ক্লাউডি 3-8 থেকে 5-8। আর পুরো কালো যেগুলো আছে, পুরো কালো সেইগুলোকে তুমি করে দিলে ওভারকাস্ট। তাহলে অটোমেটিক্যালি বাকি যে জায়গাটা পড়ে থাকলো সেটা হচ্ছে ওই 6-8 আর 7-8, যেটাকে আমি বললাম মোস্টলি ক্লাউডি। তাহলে জোন কি কি হলো? একদম সাদা যেগুলো সেটা হলো ক্লিয়ার স্কাই। তারপরে 1-8 থেকে 2-8, আমি 3-8টাকে মডারেট ক্লাউডের মধ্যে ফেললাম। 1-8 থেকে 2-8 এটা হচ্ছে লেস ক্লাউডি, অর্থাৎ আকাশের অধিকাংশটাই পরিষ্কার আছে, কিছুটা মেঘ রয়েছে। তারপরে 3-8 থেকে 5-8 এটাকে বললাম মডারেটলি ক্লাউডি, অর্থাৎ মোটামুটি আকাশের প্রায় অর্ধেকটা মেঘাচ্ছন্ন। আর 6-8, 7-8 এটাকে বললাম মোস্টলি ক্লাউডি, অর্থাৎ প্রায়
আকাশটা মেঘে আবৃত, আর একদম কালো যেগুলো মানে একটা আটের আট, দ্যাট ইজ কল্ড ওভারকাস্ট, মানে হচ্ছে পুরো আকাশ মেঘাচ্ছন্ন। এই জোনিংটা করলাম, করে আলাদা আলাদা কালার দিয়ে বা সেম কালারের ভেরিয়েশন দিয়ে আমি একটা লিজেন্ড করে দিয়ে লিখে দিলাম, তাহলে ক্লাউড কভারেজ জোন হয়ে গেল। এইবার সেটাকে ইন্টারপ্রেট করবো, কি বলবো, যে লাইক the nature of cloud, the cloud coverage is also varies over the Indian subcontinent. In few areas the sky is clear, and in few areas of India the sky is overcast. The cloud coverage of the weather stations of Indian subcontinent has been categorized in the following 4 zone. 4টে জোন হলো, না 5টা জোন হলো। ফার্স্ট পয়েন্ট করলাম ক্লিয়ার স্কাই। এবার আমি কি বলবো, যে ক্লিয়ার স্কাই বা দ্য স্কাই ইজ ক্লিয়ার ওভার দ্য পাকিস্তান, ওয়েস্টার্ন পাকিস্তান রিজিয়ন and in central, north central Pakistan region, and another patches of clear sky has been noticed over Maharashtra. এটা মহারাষ্ট্রের লো ক্লিয়ার স্কাই কোথায় কোথায় পেলাম সেটা আমরা বললাম। তারপরে আমরা বলবো লেস ক্লাউডি জোন, সেটাও আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস্টার্ন পার্টেই শুধুমাত্র লেস ক্লাউডি জোনটা আমরা পাচ্ছি। western part of the Indian subcontinent, that means Rajasthan, Gujarat, Himachal Pradesh, and southern Gujarat, the sky is less cloudy, which means the amount of moisture in this region is less, due to which the sky is less cloudy. তারপরে মডারেট ক্লাউডি রিজিয়নটা আমাকে বলতে হবে, তার থেকে ভালো মডারেট খুব কমই আছে, মডারেট মোটামুটি এই অংশটা, দা মহারাষ্ট্র, গুজরাট এন্ড মধ্যপ্রদেশ রিজিয়ন, দ্যাট মিনস সেন্ট্রাল ইন্ডিয়া, সেন্ট্রাল বা ওয়েস্ট সেন্ট্রাল রিজিয়ন and north central part of India, the sky is moderately cloudy, and rest of the country is either overcast or almost cloudy. বলে next point, almost cloudy, few parts of the country where almost cloudy condition has been found, বলে এই এরিয়াগুলো বলতে হবে, যেমন এই একটা পার্ট, এই একটা রিজিয়ন। বাকি the entire north eastern region including Bangladesh, West Bengal, few parts of Uttarakhand and UP border, west coastal region including Lakshadweep, the sky is overcast because huge amount of atmospheric moisture has been received in this region by wind. That is why the condensation takes place and the sky becomes overcast. আমি একটা hints দিলাম যে huge amount of atmospheric moisture has been received by the wind and the condensation takes place. That is why the sky is almost overcast in most of the Indian subcontinent. তার মানে এটা হতে পারে যে মনসুন সিজনের ম্যাপ, আমি এখনো সিজন আইডেন্টিফিকেশনটা বলিনি, হতে পারে মনসুন সিজনের ম্যাপ, কারণ মনসুন সিজন ছাড়া ইন্ডিয়ার উপরে মেঘের এরকম পরিস্থিতি আমরা দেখতে পাই না। এই ম্যাপটা খুব ক্লিয়ার, এই ম্যাপটা দিয়ে বোঝা যাবে ক্লিয়ার এটা মনসুন এবং ফুল মনসুন সিজন, কারণ আমরা হিমাচল থেকে রাজস্থান, গুজরাট পর্যন্ত আমরা মেঘ দেখতে পাচ্ছি। আমরা জানি যে ভারতবর্ষের দক্ষিণ দিকে বৃষ্টিটা কমই হয়, কারণ মৌসুমী বায়ুর একটা শাখা এই দিক দিয়ে বেরিয়ে যায় আর একটা শাখা এই দিক দিয়ে বেরিয়ে যায়। ওই জন্য দাক্ষিণাত্যের মালভূমির ওই সরু একটা অংশ, এটা উপমরু অঞ্চল, জলবায়ু অঞ্চল, তোরা ইন্ডিয়ান ক্লাইমেটিক রিজিয়ন পড়েছিস জানিস, এখানে বৃষ্টিপাতটা কম হয়। রাজস্থানের এখানে তো বৃষ্টিপাত সারা বছরই কম হয়। সেন্ট্রাল ইন্ডিয়াতে মাঝারি বৃষ্টিপাত হয়, সব থেকে বেশি বৃষ্টিপাত হয় ওয়েস্ট কোস্ট আর হচ্ছে নর্থ ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি।
কিন্তু মেঘের কন্ডিশন আমরা সেটাই দেখতে পাচ্ছি। তো সেটা আমরা বললাম। তাহলে ক্লাউড কন্ডিশন আমরা দুটো পয়েন্টে বললাম, একটা হচ্ছে নেচার অফ ক্লাউড আর একটা হচ্ছে ক্লাউড কভারেজ। সব ম্যাপে নেচার অফ ক্লাউড পয়েন্টটা হবে না, যদি হাই ক্লাউড থাকে তবেই নেচার অফ ক্লাউডের পয়েন্টটা হবে। ঠিক আছে, নেক্সট আমরা এবার করবো উইন্ড কন্ডিশন। উইন্ড কন্ডিশন মানে দুটো দিক আমরা আলোচনা করবো, একটা উইন্ড ডিরেকশন, একটা উইন্ড স্পিড। এটারও ভিডিও খুব সুন্দর করে ইউটিউবে বলা আছে, সেখানে আমরা উইন্ড ডিরেকশন ম্যাপ আঁকবো, উইন্ড স্পিডের ম্যাপও আঁকবো। প্রথমে একটা ইন্ডিয়ান ম্যাপে উইন্ড ডিরেকশন, অর্থাৎ উইন্ড ডিরেকশন আমরা কি করে বুঝবো, এই যে প্রতিটি ওয়েদার স্টেশনের গায়ে যে লম্বা লম্বা দাগ লাঠি চিহ্ন দেওয়া আছে, ওই লাঠিগুলো হচ্ছে উইন্ড ডিরেকশন। যেমন আমরা এই জায়গাটা যদি খেয়াল করি, অর্থাৎ সাদার্ন অ্যারাবিয়ান সি, তাহলে দেখবো যে পশ্চিম দিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে। ইভেন সম্পূর্ণ ওয়েস্ট কোস্টাল রিজিয়ন, কোস্টাল এরিয়ার যে ওয়েদার স্টেশন গুলো, সেখানে আমরা অধিকাংশ জায়গাতে পশ্চিম দিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে, ইনক্লুডিং গুজরাটের কান্দালা রিজিয়ন, নর্থ অ্যারাবিয়ান সি ওয়েদার স্টেশন ওয়েস্টার্ন ডিরেকশনে। আবার আমরা যদি বে অফ বেঙ্গলে যাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট এবং সাউথ ওয়েস্ট দুটো ডিরেকশন থেকে বায়ু প্রবাহিত হচ্ছে। আবার আমরা যদি ইস্ট কোস্টাল রিজিয়নে যাই, তাহলে উড়িষ্যা, করমন্ডল, উত্তর সরকার কোস্ট এবং করমন্ডল কোস্টের যে মাঝামাঝি অঞ্চল, সেখানে আমরা দেখতে পাচ্ছি সাউথ ইস্টার্লি ডিরেকশন থেকে বায়ু প্রবাহিত হচ্ছে। আর উড়িষ্যার উপরে আবার আমরা কিছু জায়গাতে ওয়েস্ট সাউথ ওয়েস্ট, আর কিছু জায়গাতে ইস্টার্লি, কিছু জায়গাতে ওয়েস্টার্লি। এগুলো ভ্যারি করে, কারণ হচ্ছে বায়ু চাপের পার্থক্যের জন্য। অর্থাৎ আমি এই উইন্ড ডিরেকশনটা এই ম্যাপটার উপরে বোধহয় ভিডিওটা করা হয়েছিল। এখান থেকে বাতাস যাচ্ছে, আর এই যে লো প্রেশারটা দক্ষিণ দিকে এক্সটেন্ড করেছে, তার ফলে আরব সাগরীয় শাখাটা ঢোকার চেষ্টা করছে ওই দিক দিয়ে, যার জন্য এখানে পশ্চিম বা ওয়েস্টার্লি ডিরেকশনে গেছে। আবার এই অংশে দেখ, সেই বাতাসগুলো ঢুকে দক্ষিণ দিকে যাওয়ার চেষ্টা করছে, কারণ লো প্রেশারের এখানে একটা ওয়েজ ফর্ম করেছে, চাপ আকারে দক্ষিণ দিকে প্রসারিত হয়েছে, যার ফলে এখানে আবার উইন্ড ডিরেকশনটা দেখ নর্থ ওয়েস্টার্লি, না হলে নর্থ ডিরেকশন থেকে প্রবাহিত হচ্ছে। আবার বঙ্গোপসাগরের শাখাটা প্রথমে সমুদ্রের উপরে ওয়েস্টার্লি বা সাউথ ওয়েস্টার্লি ডিরেকশনে যাচ্ছে, যেতে যেতে যখনই এই রিজিয়নটাতে আসছে, অর্থাৎ উড়িষ্যার অংশে, সরি সেখানে এখান থেকে কিছুটা বাতাসের অংশ এই যে লো প্রেশার, অর্থাৎ দক্ষিণ দিকে যে লো প্রেশারটা প্রসারিত হয়েছে সেই দিকে বাঁক নিচ্ছে, যার ফলে এখানে আবার সাউথ ইস্টার্লি ডিরেকশন থেকে প্রবাহিত হচ্ছে। এই জায়গাটাতে আবার আরো বাতাস ঘুরে গিয়ে এইদিকে চলে যাচ্ছে। বাকি জায়গাগুলোতে বাতাস আবার সাউথ ওয়েস্টার্লি ডিরেকশনে যাচ্ছে, কারণ তারা ট্রাফের দিকে এগোচ্ছে। এটা একটা মুভমেন্ট দেখতে পাচ্ছি। আর এই দিক থেকে আরব সাগরীয় শাখার যে বাতাসগুলো পশ্চিম দিক থেকে এই ট্রাফের দিকে যাচ্ছিল, সেটা তো গেছে, বাকি অংশটা সাউথ ওয়েস্টার্লি ডিরেকশনে গুজরাট এবং রাজস্থানের উপর দিয়ে এই ট্রাফের দিকে এগোতে থাকে, যার জন্য এখানেও ডিরেকশনটা দেখ চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এখানে ওয়েস্টার্লি বা অধিকাংশ ক্ষেত্রে ওয়েস্টার্লি ডিরেকশন থেকে আবার প্রবাহিত হচ্ছে। এইভাবে মুভমেন্ট গুলো হয়। আর কিছু কিছু স্টেশনে স্থানীয় প্রভাব থাকে, সেখানে ডিরেকশনটা বদলে যায়, সেগুলো আমরা ইগনোর করবো, আমরা জেনারেল প্যাটার্নটা এখানে দেখবো। তো সেই অনুযায়ী আমরা ম্যাপটা আঁকবো, আঁকার পরে আমরা ইন্টারপ্রিটেশনটা করবো যে কোথায় কোথায় কোন ডিরেকশনে আমরা বায়ু প্রবাহিত হতে দেখছি। বলবো যে ওভার অ্যারাবিয়ান সি and over the west coastal region, the wind direction is mostly from the westerly direction. Over the Bay of Bengal, the wind direction in the southern Bay of Bengal is from southwesterly direction, but in the Coromandel coast, it turns towards south, and due to which the wind direction has been changed to the Odisha coast, Andhra coast, and the wind direction here is from southeasterly direction. Over the North India, that means North Indian Great Plain region, the wind direction is variable. Over the Indo-Gangetic Plain region, the general wind direction is from westerly direction. The reason is that the branch of Bay of Bengal, the Arabian Sea branch monsoon wind moves further north, and it crosses the Gujarat and Pakistan coast, then it turns to right to the low pressure trough of the Indo-Gangetic plain. That is why the wind direction changes to the east. That is why the
wind direction is from westerly direction over the Indo-Gangetic plain. উইন্ড স্পিডের জন্য আমাকে আলাদা ম্যাপ করবো, সেখানে আমরা উইন্ড স্পিড এখানে হাইয়েস্ট আর লোয়েস্ট দেখে নেবো, সেই অনুযায়ী দুটো বা তিনটে জোন করবো, জেন্টেল উইন্ড স্পিড, মডারেট উইন্ড স্পিড আর হাই উইন্ড স্পিড জোন। সবই 15 ম্যাক্সিমাম আর কাম মিনিমাম। তার মানে আমরা তিনটে জোন করতে পারি। হাই বলতে আমরা 15 আর 20 যদি পাই সেই জায়গা, ইন্ডিয়ার উপরে 15 আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এই যে ওয়েস্ট কোস্টাল এই অংশটাতে আছে, আর এই একটা আছে। এখানে উইন্ড স্পিডটা হাই, আর লো উইন্ড স্পিড হচ্ছে এই যে কাম অ্যান্ড লো। লো 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 মানে শুধু দাগ থাকবে, দাগের মাথায় কিছু থাকবে না। বা লো বলতে আমরা সেরকম দেখতে পাচ্ছি না, আমরা কাম কন্ডিশন কিছু জায়গাতে দেখতে পাচ্ছি, মডারেট কিছু জায়গাতে আমরা দেখতে পাচ্ছি, আর হাই উইন্ড স্পিড কিছু জায়গাতে দেখতে পাচ্ছি। তাহলে প্রথমে প্যাচ গুলো চিহ্নিত করবো, তারপরে সেই অনুযায়ী বলবো যে উইন্ড স্পিড ইজ হাই ওভার দ্য অ্যারাবিয়ান সি। ভালো করে দেখো, উইন্ড স্পিড ইজ হাই, কারণ 10, 15, 20 এখানে উইন্ড স্পিড। এবার সমুদ্রের উপরে উইন্ড স্পিড বেশি থাকে বা উপকূলীয় অঞ্চলে উইন্ড স্পিড বেশি থাকে কেন? খুব পরিষ্কার কারণ, এখানে ফ্রিকশনাল ফোর্সটা কম থাকে। তাহলে উইন্ড স্পিড ওভার অ্যারাবিয়ান সি, ওভার সাদার্ন বে অফ বেঙ্গল and over west coastal region, the wind speed is high due to the less frictional effect. But when the wind crosses the coast and moves towards landmass, its speeds decreases, and thus in most of the Indian landmass area the wind speed is moderate, and in few places we find calm condition. উইন্ড স্পিড ডিপেন্ড করে দুটো বিষয়ের উপরে, একটা হচ্ছে প্রেসার গ্রেডিয়েন্টের উপরে, আর একটা হচ্ছে ফ্রিকশনাল এফেক্টের উপরে। প্রেসার গ্রেডিয়েন্ট যেখানে যেখানে বেশি থাকে সেখানে সেখানে উইন্ড স্পিড বেশি থাকবে। সেটা কি তুমি দেখতে পাচ্ছ? আমরা যেটা স্টিপ গ্রেডিয়েন্ট জোন করেছিলাম সেখানে প্রেসার, তুমি উইন্ড স্পিডটা দেখো, ঠিক আছে, সেই রিজিয়নটাতে উইন্ড স্পিডটা দেখো। আর যেটাকে আমরা জেন্টেল বলেছিলাম প্রেসার গ্রেডিয়েন্ট, সেখানে উইন্ড স্পিডটা দেখো কাম কন্ডিশন আছে কিনা, বা মডারেট বা লো উইন্ড স্পিড আছে কিনা, সেটাই দেখতে পাচ্ছি যে হাই উইন্ড স্পিড ইজ নোটিসড ওভার Arabian Sea and Southern Bay of Bengal due to low frictional effect, and in the west coastal region of the country where the pressure gradient is very steep and due to the less frictional effect, the wind speed is high. But when wind moves towards landmass, the wind speeds become lower despite steep gradient zone। অর্থাৎ সেন্ট্রাল ইন্ডিয়াতে যেখানে স্টিপ গ্রেডিয়েন্ট জোন রয়েছে তারপরেও সেখানে উইন্ড স্পিড খুব বেশি বাড়েনি, অর্থাৎ 20 তে পৌঁছায়নি, 15 তে হাইয়েস্ট আছে একটা স্টেশনে, বাকি সব জায়গাতে আমরা দেখতে পাচ্ছি 5 থেকে 10 এর মধ্যে, তার মানে মডারেট। কারণ কি? তার কারণ হচ্ছে ফ্রিকশনাল এফেক্ট এখানে রয়েছে, যার ফলে উইন্ড স্পিডটা কমে গেছে। উত্তর পশ্চিম ভারতে আমরা যেখানে জেন্টেল প্রেসার গ্রেডিয়েন্ট জোন করেছিলাম সেখানে আমরা দেখতে পাচ্ছি যে উইন্ড কন্ডিশন কাম, অর্থাৎ এখানে বায়ু প্রায় প্রবাহ নেই বললেই চলে, কারণ এই জায়গাটা একটা মানে টোপোগ্রাফিক ইম্প্যাক্ট আছে, শুধুমাত্র প্রেসার দিয়ে তো এটা বোঝানো সম্ভব নয়। এই জায়গাটা একটা টোপোগ্রাফিক ইম্প্যাক্ট কাজ করে, যার জন্য এখানকার যে বায়ু প্রবাহের দিক এবং গতিবেগ সেটা নির্ভর করে টোপোগ্রাফিক কন্ডিশনের উপর। আর বাংলাদেশের উপরে উইন্ড কাম আছে, কারণ এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে প্রেসার গ্রেডিয়েন্ট ইজ জেন্টেল, সেটা একটা কারণ হতে পারে। আমরা সবই কিন্তু অবজারভেশন যা করছি তার উপরে ভিত্তি করে বলছি, বাস্তব আরো অন্যান্য প্রভাব থাকতে পারে। আবার এই জায়গাটা যেটা আমরা জেন্টেল জোনে ফেলেছিলাম, উড়িষ্যা কোস্ট এবং অন্ধ্র কোস্ট, সেখানে কিন্তু আমরা প্রেসার মডারেট, উইন্ড স্পিড মডারেট, লো টু মডারেট, অর্থাৎ 5 থেকে 10 এর মধ্যে দেখতে পাচ্ছি, কারণ এটাও যেহেতু কোস্টাল এরিয়া। আর এই জায়গাটা হচ্ছে ওই গোদাবরী অববাহিকা, যেখানে বাতাস সহজেই ঢুকে যেতে পারে, যার জন্য এখানে মেবি ফ্রিকশনাল এফেক্টটা কম হয়, ফলে উইন্ড স্পিডটা মডারেট বা জেন্টেল রয়েছে। এই বাতাসটা এখান দিয়ে ঢুকছে এই লো প্রেসার ট্রাফের দিকে, তার জন্য এখানে কিছুটা উইন্ড স্পিড আমরা দেখতে পাচ্ছি। জেন্টেল প্রেসার গ্রেডিয়েন্ট মানে লো হওয়ার কথা ছিল, কিন্তু এখানে লো টু মডারেট আছে, সেটা হতে পারে ওই যেটা বললাম যে ফ্রিকশনাল এফেক্ট এখানেও কম আছে। আর যত আমরা উত্তর নর্থ ইন্ডিয়ার দিকে যাচ্ছি তত আমরা দেখতে পাচ্ছি যে উইন্ড স্পিড ক্রমশ কমছে। বুঝতে পারলে? তাহলে আমরা
ক্লাউড কন্ডিশন, উইন্ড কন্ডিশন, প্রেসার কন্ডিশন আলোচনা করলাম ইন্ট্রোডাকশন সহ। বাকি থাকলো আর রেইনফল। এবার রেইনফল কিভাবে দেখানো থাকে? রেইনফল ভ্যালু দিয়ে, অর্থাৎ প্রতিটি ওয়েদার স্টেশনের পাশে যে ভ্যালু গুলো থাকে, যেমন 4, 3, 2, হ্যাঁ 1, 2, এগুলো হচ্ছে রেইনফলের অ্যামাউন্ট। এবার কিছু ম্যাপে রেইনফল খুব কম থাকে, তখন আমরা রেইনফল প্যাচ, অর্থাৎ যেখানে যেখানে রেইনফল হয়েছে সেই এলাকাগুলোকে চিহ্নিত করে বলি যে দিস আর দ্য রিজিয়ন হোয়ার স্ক্যাটার্ড রেইনফল হ্যাজ বিন অকার্ড। কিন্তু অনেক সময় বিশেষ করে মনসুন সিজনের ম্যাপে, এটা বিকেল 5:30টার ম্যাপ বলে আমরা বৃষ্টিপাতটা কম দেখতে পাচ্ছি, যদি 8:30টার ম্যাপ হতো তাহলে দেখতাম যে সম্পূর্ণ নর্থ ইস্টার্ন পার্ট বা ওয়েস্ট কোস্টাল রিজিয়নে প্রচুর বৃষ্টিপাত আমরা দেখতে পেতাম। তো তখন যদি দেখতাম যে সেখানে কম এবং বেশি বৃষ্টিপাত সবই রয়েছে, তাহলে আমরা সেখানেও একটা জোনিং করতে পারতাম। সেই জোনিংটা কিভাবে করতে হবে? প্রথমে আমি রেইনফল জোনটা চিহ্নিত করলাম, ঠিক আছে? প্রথমে রেইনফল জোনটা চিহ্নিত করলাম যে কোথায় কোথায় বৃষ্টিপাত গুলো হচ্ছে। এবার সেই জোনের মধ্যে পয়েন্ট গুলোকে চিহ্নিত করলাম, ওয়েদার স্টেশনের পয়েন্ট গুলোকে, যে পয়েন্টে বৃষ্টিপাত গুলো হয়েছে। এবার প্রতিটি পয়েন্টের পাশে আমি ভ্যালু গুলো লিখে দিলাম। এইবার আমি আরবিটারি হাইয়েস্ট আর লোয়েস্ট ভ্যালু দেখে দুটো আইসোলাইন কল্পনা করলাম, করে আমি লো, মিডিয়াম, হাই রেইনফল জোন করতে পারি কিনা? তো সেভাবে আমরা করলাম, করে আমরা সেই অনুযায়ী ইন্টারপ্রিটেশনটা বলতে পারি যে ইন দিস রিজিয়ন দ্য রেইনফল ইন্টেন্সিটি, রেইনফল অ্যামাউন্ট ইজ হাই, ইন দিস রিজিয়ন দ্য রেইনফল অ্যামাউন্ট ইজ মডারেট, এন্ড ইন দিস এরিয়া দ্য রেইনফল অ্যামাউন্ট ইজ লেস। এইভাবে আমরা বলে দিলাম। আদার ওয়েদার ফেনোমেনা, এখানে বিশেষ আদার ওয়েদার ফেনোমেনা নেই, তার জন্য এখানে আমরা আদার ওয়েদার ফেনোমেনা নিয়ে এই ম্যাপটাতে কিছু বলছি না। আমরা সি কন্ডিশনটা নিয়ে যদি বলি, সি কন্ডিশনে এই যে লেটার সিম্বল এস এম, এমওডি, এস আই, হ্যাঁ, এই মানেগুলো তোমাদেরকে একটু জানতে হবে। সিএম মানে হচ্ছে কাম, মানে সমুদ্র একদম স্থির। এসআই মানে হচ্ছে স্লাইড, অর্থাৎ সমুদ্র স্লাইটলি সমুদ্রে ঢেউ থাকবে। এসএম মানে হচ্ছে স্মুথ, অর্থাৎ সমুদ্রের যে সারফেস সেটা মোরলেস সমান থাকবে, অর্থাৎ খুব হালকা বাতাস হলে যেরকম হয়। এমওডি মানে হচ্ছে মডারেট, অর্থাৎ মাঝারি মানের ঢেউ সমুদ্রে থাকবে, অর্থাৎ বাতাসের গতিবেগ একটু বেশি থাকলে ব্যাপারটা হয় এরকম। অনেক জায়গায় দেখো এখানে মডারেট আছে, স্মুথও আছে। যেখানে যেখানে বাতাসের গতিবেগ বেশি সেখানে সেখানে মডারেট, আর বাতাসের গতিবেগ যেখানে একটু কম সেখানে স্মুথ রয়েছে। এছাড়া আরো কিছু লেটার সিম্বল থাকে, যেমন আরো মানে হচ্ছে রাফ, অর্থাৎ বাতাসের গতি খুব বেশি থাকলে সমুদ্র অত্যন্ত উত্তাল থাকে, তখন সেটাকে আমরা রাফ বলি। এই হচ্ছে বিভিন্ন ধরনের লেটার সিম্বল যেগুলো সি কন্ডিশন বোঝাতে ব্যবহার করা হয়।